সবার চোখে ফাঁকি দিতে পারলেও আমার চোখে ফাঁকি দিতে পারবে না সুধা, তুমি হচ্ছে আমার সুধাময়ী, এমনটাই বলছে ঠাম্মি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সুধা সবাইকে বলে যে এক্ষুনি আমার সাথে চলুন, আপনারা আচার্য বাড়িতেই আপনারা যাবেন। আর তখন কেউ রাজি হতে চায় না, সবাই বলে না, তোমার বাড়িতে যাওয়াটা ঠিক হবে না। এদিকে ঠাম্মি বলে যে না, আমরা সুধা ওদের বাড়িতেই যাব, মানে রুক্মিণীদের বাড়িতেই যাব। কেউ মানতে চায় না। তখন দেখা যাবে এদিকে তরি বলতে থাকে, ও হিরো আঙ্কেল চলো না গো, আমি জানি তুমি মাম্মামের ওপর রাগ করেছো, কিন্তু দেখবে সেখানে গেলে না সব রাগ মিটে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। আর তখন এদিকে দেখা যাবে যে বাবা সুধাকে দেখে চমকে যায়, বলতে থাকে সুধা। আর তখন তেজের মা বলে না, ও সুধা নই, ও হচ্ছে রুক্মিণী। আর তখন পুরো ঘটনাটাই একটু একটু করে বলে, আর তারপর একটু বুঝতে পারে। এরপর এদিকে তেজ বলে, আমি বলেছি তো, আমি কারো আশ্রয়ের কোনো প্রয়োজন নেই, আমি কারো বাড়িতে যাব না মেয়েও বাড়িতে। আর তখন এদিকে ঠাম্মি বলে না, আমরা যাব সুধাময়ীদের বাড়িতেই আমরা যাব। তখন এই কথা শুনে সুধা খুব খুশি হয়ে যায় আর ঠাম্মির দিকে তাকিয়ে থাকে। এদিকে তখন বলতে থাকে তেজের বাবা যে আমাদের বোধহয় সেই বাড়িতে যাওয়াটা উচিত হবে না। ইশিকা বলতে থাকে যে আমাদের বাড়িতে যাবেন আপনারা, চলুন, আপনারা ওখানে যাবেন না, আমাদের বাড়িতে যাবেন। আর তখন এদিকে দেখা যায় ঠাম্মি বলে যে না, ওই বাড়িতে যাব না, কারণ ওখানে গেলে স্টেজ বলতে তো কিছু আছে, প্রেস মিডিয়া সমস্তটাই যাবে। এদিকে তখন সুধাও বলতে থাকে যে হ্যাঁ, ইশিকাদের বাড়ির সামনে প্রেস মিডিয়া সব দিয়ে ভরা আছে, তখন তো বসু মল্লিক পরিবারের কোনো মানসম্মানই থাকবে না। এদিকে সুধার মা এসে তখন বলতে থাকে আপনারা আমাদের বাড়িতেই যাবেন। আর তখন বলে যার বাড়িতে যাব সেই তো বেঁচে নেই, তাহলে কিসের জন্য যাব? আর তখন বলে সে বেঁচে না থাকুক, আপনাদেরকে যতই কথা বলি না কেন, এখনও পর্যন্ত কিন্তু আপনারা আমাদের আত্মীয় কুটুম, তাহলে আমাদের বাড়িতে আপনারা যেতেই পারেন। আর সুধা যদি বেঁচে থাকতো তাহলে এই কাজটাই করতো, সুধাকে কিছুতেই আপনাদেরকে ওই মানে রাস্তায় থাকতে দিত না। আর তখন ঠাম্মি বলে হ্যাঁ ঠিকই তো, সুধা এই কাজটা কিছুতেই করতো না, সুধা আমাদেরকে ঠিক বাড়িতে নিয়ে যেত, আমাদের কষ্ট পেতে দেখতেই পারতো না। এদিকে তখন তরি বলে হ্যাঁ, তুমি রাগ করো না বড় ঠাম্মি, চলো না আমাদের সাথে, দেখবে তোমার ভালো লাগবে আর সব ঠিক হয়ে যাবে। আর তখন এদিকে খুশি হয়ে যায় তরিতা। তারপর দেখা যাবে মেজুকাম্মা বলতে থাকে আমার বোধহয় ওদের বাড়িতে যাওয়াটা ঠিক হবে না, যে মেয়ের জন্য কি না এক রাত পর্যন্ত তেজ জেলখানায় ছিল, সেই মেয়ের কাছেই যাব। আর তখন দেখা যায় তার মা বলে সেই বাড়িতে তো আর যাবে না, তার বাড়িতে তো যাবে না, এটা তো আমাদের বাড়ি, তাই না? আর তখন এদিকে তেজকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তেজ বুঝতে চায় না। তেজকে অনেক রকম করেই সুধার মা বলতে থাকে, তেজ রাজি হইতেই চায় না, যে যাবে না সে। ঠাম্মি তখন বলে যে না আমরা যাব। এরপর বলে আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি যাব না। তারপর দেখা যায় সুধা বলতে থাকে আপনার কিসের তো জেদ, আপনার কি লজ্জা করছে না এভাবে যে পরিবার রাস্তায় এসে দাঁড়িয়েছে, তখন যদি সাংবাদিকরা জানতে পারে যে এখানে আছে মন্দিরে, তাহলে কি মান সম্মান থাকবে আপনার? ছি। আর তখন এদিকে দেখা যাবে যে অনিমেষ আর তার বাবা দুজনে মিলে তো খুব খুশি, নাচ গান শুরু করে দেয়। সেই মুহূর্তে সেখানে ইমন চলে আসে। ইমন বলে একদমই না। আর তখন সেখানে ড্রিঙ্কস রাখা থাকে, সেগুলো খেতে গেলেই তখন আটকায়, আর আটকিয়ে বলে এগুলো না স্পেশাল গেস্টের জন্য, বুঝতে পেরেছো, তোমরা একদম এগুলোতে হাত দেবে না, যাও এখান থেকে। এরপর ওরা যায়। অনিমেষ যেতে না চাইলেও অনিমেষকে বুঝিয়ে সুঝিয়ে অনিমেষের বাবা নিয়ে যায়। তারপরে কিছু গেস্ট লোক চলে আসে, সার্থক নিয়ে চলে আসে। আর তখন তাদেরকে মানে এমনভাবে বোঝাতে থাকে যে এটা একটা গেস্ট হাউসের মতো হবে, যেমন রেস্টুরেন্ট, অনেক কিছু এটা একটা হবে। তখন বলে কি বলছেন কি, আচ্ছা এটা তো বসুবাড়ি ছিল, তাহলে তাদের এমন কি হলো যে এটা বিক্রি করে দিল? তখন বলে আসলে অনেক লেনাদেনা, তো ওই তেজ বেকারি ওখানে তো অনেক লেনাদেনা ছিল, তার জন্য আর কি। আর তখন বলে ও আচ্ছা। এরপর ভুলভাল বুঝিয়ে তাদেরকে পাঠিয়ে দেয়, তাদেরকে কি করতে হবে সমস্তটা বুঝিয়ে দেয়। এদিকে অনিমেষ বলে যে কি করছো তোমরা? আর তখন এদিকে অনিমেষের বাবা বলে আচ্ছা এই
করতে চাইছিস কি? আর তখন বলতে থাকে যে তোমরা যাও, ওদিকে যাও, আমাদের গেস্ট আসছে, যাও ওয়েটার। তখন এই কথাটা শুনে রেগে যায় অনিমেষ আর বলে যে কি বললো ওরা, ওয়েটার বললো আমাদেরকে? তখন বলে চুপ থাক না, দেখ না কি হয়, এরপর তো বাড়িটা আমরা যে করেই হোক অর্ধেকটা নেবই। এদিকে দেখা যাবে ইশিকা বলে যে তোমার সাথে যাবে না, যাবে আমার সাথে, ঠিক আছে? আর তখন বলে যে জেদ করো না। আর তখন সবাইকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর এদিকে বলে যে তেজকে নিয়ে আমি আসছি। এরপর তেজকে বলতে থাকে যে আপনি প্লিজ এমনটা করবেন না, চলুন তেজ চলুন। আর এদিকে ইশিকা বলে আপনি কি কথা বললে বুঝতে পারেন না? ও আমার সাথে যাবে, ও আমার সাথে এখানে থাকবে, ও যদি না যায় আমিও এখানে থাকবো, আপনি কেন বুঝতে চাইছেন না? এদিকে ইশিকার বাবা ফোন করে বলতে থাকে যে বাড়িতে যাতে, আর বসুবাড়ির পরিবারের কাউকেই সে মানে সাহায্য করতে পারবে না, গাড়ি পাঠিয়ে দেয়। আর তখন না যেতে চাইলেও ওইদিকে তেজ তখন রাগারাগি করে পাঠিয়ে দেয়। এরপর ইশিকা সেখান থেকে চলে যায়। এদিকে সুধা বারবার করে বলতে থাকে আপনি আমার সাথে যাবেন, এমনটা করবেন না, জেদ করবেন না, প্লিজ চলুন। কিন্তু কোনো কথাই শোনে না আর বলে যে কেন যাব, আপনার কি পরিচয়ে যাব আপনার সাথে, আপনি তো রুক্মিণী। আর তখন বলে যে আমাকে যার জন্য বাড়ি ছাড়তে হয়েছে, এই যে পাথর, এটা হচ্ছে পাথর মূর্তি, তাই না? এটা তাছাড়া অন্য কিছুই হতেই পারে না। এই বলে দেখা যায় বলতে থাকে উনি আমার সাথে অন্যায় করেছে, অন্যায় বিচার করেছে। এই মূর্তিকে নাকি আমার ঠাম্মি, আমার সুধা ওরা ভক্তি করত, আর সেই কিনা আমাদেরকে আজ পথে বসিয়েছে, এই মন্দিরে এনে দাঁড় করিয়েছে, এটাই তার লীলা। আরও অনেক কথাই বলতে থাকে। রেগে যায়, তখনই একটা ইট খুঁজে পেয়ে যায় সামনে। ইটটা পেয়ে তখনই মূর্তিকে মারতে যাবে, সেই মুহূর্তে সুধা আটকে নেয়। আর সুধা তখন বলে আপনি কেন বুঝতে চাইছেন না? এই বলে জোরাজুরি করতে যায়, তখনই সুধার পায়ে পড়ে। সুধার পাটা তখন ধরে আর বলতে থাকে সরি, এই বলে দেখা যাবে একটা জায়গা বসিয়ে দেয়। আর তখন এদিকে সুধা বোঝাতে থাকে আসলে উনি না মাঝে মধ্যে আমাদের পরীক্ষা নেন, দেখেন যে আমাদের ধৈর্যটা কতটুকু, তাই বলছি আপনি না একটু শান্ত হন, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে, সব কিছু, এই বলে বোঝাতে থাকে। এদিকে তখন যখন পা ধরে মেসেজ করে দিতে থাকে, তখনই মনে পড়ে যায় আগের কথাগুলো। আগেও যে পাটা নিজের পায়ের উপর রেখে আলতা দিয়ে দিত, সেই কথাগুলোই ভাবতে থাকে আর কষ্ট পেতে থাকে সুধা। তখন সুধার দিকেও এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তেজ। আর তখন সুধা আঘাত পেয়েছে বলে তেজও অস্থির হয়ে যায়, বারবার সুধার দিকে তাকাতে থাকে আর আগের পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে। যখন রুক্মিণী সে যে বলেছিল যে আমি সুধা নই, আমি রুক্মিণী, প্লিজ আপনি এগুলো আমাকে বলবেন না, সেই কথাগুলো ভেবে ভেবে সুধার দিকে তাকায়। সুধাও তখন তাকায় আর লজ্জা পেতে থাকে। আর তারপর দেখা যাবে তেজকে অনেক বোঝানোর চেষ্টা করতে থাকে যে ওই বাড়িতে যাওয়ার জন্য। আর বলে কিসের জন্য যাব আমি, কিসের জন্য আমি যাব না, আপনি কি পারবেন আমাকে বাড়িটা ফিরিয়ে দিতে? পারবেন না তো, আর সব কিছু আজকে আমার থেকে চলে গিয়েছে সব কিছু। আর তখন বলে একদম চিন্তা করবেন না, আমি বলছি আমি ফিরিয়ে দিব আপনাদেরকে কালকের মধ্যে, আপনাদের বাড়ির সমস্ত কিছু, বিজনেস, ব্যাংক অ্যাকাউন্ট সব কিছু ফিরিয়ে দিব, এটা আমার চ্যালেঞ্জ। নিজের কাছে বারবার করে একটা কথা জানতে চায় এর পিছনে কে রয়েছে। তখন বলে আপনি কি করবেন জেনে, কি করবেন আপনি, আপনাকে জানতে হবে না। তখন বলে প্লিজ আপনি বলুন না যে কে এমন বেইমানি করেছে আপনাদের সাথে। তখন বলে ইমন আর সার্থক। কথাটা শুনে সুধা চমকে যায়, মনে মনে বলতে থাকে তার মানে সার্থক বেঁচে আছে, আবারও ফিরে এসেছে ধ্বংস করে দেওয়ার জন্য। এই সমস্ত ভাবতে থাকে। আর তেজকে কথা দেয় যে কালকে কোনো বাড়ির নিলাম টিলাম উঠছে না, কালকেও বাড়িটা সবাইকে ফেরত দিবে। আর তখনই সেখানে তরি চলে আসে। তরি এসে বলে কি ব্যাপার হিরো আঙ্কেল, তুমি এখনও মামার সাথে যাচ্ছ না? ওদিকে তো বাড়িতে সবাই টেনশন করছে তোমার জন্য, তুমি চলো না প্লিজ চলো। এরপর দেখা যায় তার শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে গিয়েছে বলে জেঠিমুনি অনেক কথা শুনতে থাকে। আর তখন দেখা যাবে সে বলতে থাকে যে আমি তাদের জন্য ভাড়া দিব। এই কথা শুনে এদিকে বলে আপনি দিবেন কেন? আর তখন বলে ধরে নিন আমার মেয়ে আপনাদেরকে ভালোবাসে তার জন্য। মেয়ে এদিকে বলে যে সবার চোখে ধুলো দিতে পারলেও তুমি আমার চোখে ধুলো দিতে পারলে না সুধা, আমি ঠিক জানি তুমি আমার সুধাময়ী। কথাটা শুনে চমকে যায়